পর্ষদ থেকে যে টেস্ট পেপার বেরিয়েছে তার 432 নম্বর পেজের আমি অঙ্কগুলো এখন করাচ্ছি। একের অঙ্কগুলো দেখো। প্রথমে একেরটা, ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে, সেটা কোন ক্ষেত্রে মানে কোন মাসে? এখানে অপশান দেখো, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। কোন মাসে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয় সেটা আমরা এখন দেখাবো। দেখো, ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয় একমাত্র 3 মাসে। কারণ 3 মাস, এখানে ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর করে হবে। 3 মাস অন্তর করে যদি হয় তাহলে প্রথম 3 মাস হচ্ছে আসল উপর সুদ হবে, আর 3 মাস পর থেকে পরের যে 3 মাস হবে তখন সরল সুদের ক্ষেত্রে আসলের উপর সুদ হবে, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ এবং আসলের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সুদটা হবে, মানে আসলের উপর সুদ হবে এবং সুদের ওপরও সুদ হবে। তাই 3 মাসে হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়। 2 নম্বর অঙ্কটা দেখো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে। এখানে 4টে অপশান দিয়েছে। তো দেখো, আমি করেছি অঙ্কটা। এখানে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, কারণ বীজদ্বয় সমান বলেছে, এই ফর্মুলাটাই করা উচিত। এ দেখো, b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, আমি যদি মাইনাস 4ac ওপারে নিয়ে চলে যাই তাহলে b² সমান সমান 4ac হবে। আর আমাকে অপশানে যে কটা 4টে অপশান সব কটা সি দিয়ে বের করতে বলেছে, তাই আমি কি করলাম, এপারের 4a আমি এপারে সে ডিভাইড করে দিলাম। তাহলে b²/4a সমান সমান সি, এটাই দেখো ডি নম্বর অপশানের মধ্যে মিলে যাচ্ছে। এইভাবে তোমরা করবে অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, √125 মাইনাস √5 সমান সমান কত হবে? দেখো, আমি অঙ্কটা কিভাবে করেছি, √125কে আগে ভাঙিয়ে নিয়েছি। 125কে আমি যদি উৎপাদক করে ভাঙাই তাহলে হচ্ছে, দেখো 3খানা 5 বের হচ্ছে। তাই আমি কী করলাম, রুটের ভেতরে 5 5 3টে 5 লিখলাম, মাইনাস √5 লিখলাম। এবার দেখো, এই যেরকম আমরা করি, 2টো 5 মানে একটা স্কোয়ার হচ্ছে, তাহলে একটা 5 বাইরে চলে আসছে। তো এই একটা 5 বাইরে আসছে মানে 2টো 5-এর জায়গায় একটা 5 আসবে, তাহলে 5√5, আর এখানে শুধু √5। এবার 5√5 থেকে √5 বিয়োগ করলে 4√5। এবার আমি যদি পুরোটাকে রুটে কভার করতে চাই তাহলে আমার কী করতে হবে, এই 4টাকে ভেতরে আনতে হবে, আর ভেতরে আসা মানে ডবল 4 গুণ করতে হবে। কারণ তোমরা জানো যে ডবল 4 রুটের বাইরে গেলে একটা 4 হয়, আবার একটা 4 থেকে যখন ভেতরে যাবে তখন ডবল 4 হবে। তাই 4 4 16, 5 80, তাহলে উত্তরটা হবে 80, অপশান এ। 4 অঙ্কটা দেখো, এবি বৃত্তের একটি জ্যা, সিওবি বৃত্তের একটি ব্যাস, ওডি এবি জ্যায়ের ওপর একটি লম্ব। ওডি এবি জ্যায়ের ওপর যদি লম্ব হয় তাহলে ওডি 4 সেমি হলে সি এর দৈর্ঘ্য কত হবে? দেখো, আমি অঙ্কটা করেছি। প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়েছি, তার মধ্যে এবি একটা জ্যা, আর সিও হচ্ছে তোমার যেখানে সিবি সেটা হচ্ছে একটা ব্যাস বলে দিয়েছি এখানে। এবার দেখো, যেহেতু সিওবি বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে বলেছে ওডি একটা লম্ব। ছবিটা ভালো করে দেখো, ওডি একটা লম্ব। দেখো, ওডিটার দৈর্ঘ্য 4 সেমি বলে দিয়েছে, আমাকে বের করতে হবে এসি দৈর্ঘ্যটা কত। ভালো করে খেয়াল রাখো, ওডি হচ্ছে এবির ওপর লম্ব, আবার দেখো এসিও কিন্তু দেখো এবির ওপর লম্ব, দুজনেই কিন্তু হিসাব মতো এই রেখাটার মধ্যে এই একটা লম্ব, আবার এখানে একটা লম্ব, দুটো লম্ব। তার মানে দেখো, বিসি ব্যাসের কেন্দ্র থেকে যে লম্ব পরিদৃষ্ট কোণ তার দ্বিগুণ হয়। তাহলে বিসি ব্যাস মানে এটা বিসি ব্যাস, তার কেন্দ্র থেকে যে লম্ব মানে কেন্দ্র থেকে লম্ব হচ্ছে ওডি লম্ব, আর পরিদৃষ্ট যে লম্ব সেটা হচ্ছে এসি লম্ব। সাধারণত যে কেন্দ্র থেকে যে লম্বটা হয় পরিদৃষ্ট লম্বটা তার দ্বিগুণ হয়, সুতরাং এসি সমান সমান 2AD হওয়া উচিত। এসি সমান সমান 2OD, আর এখানে ওডির মানটা বলেছে 4 সেমি, তাহলে এসি হবে 2 গুণ 4 সমান সমান 8 সেমি। তার মানে এখানে এসির দৈর্ঘ্যটা হবে 8 সেমি, ওডি যদি 4 সেমি হয় এসি হবে 8 সেমি। এটা একটু ভালো করে বুঝে নেবে।
5 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে চোঙটির আয়তন কত হবে। দেখো, লম্ববৃত্তাকার চোঙের পরিধি উচ্চতার সঙ্গে সমান, তাহলে আমরা পরিধি মানে 2πr ধরতে পারি, আর উচ্চতা মানে h, দুটো সমান, তাহলে r এর মানটা কত হচ্ছে h/2π। এবার দেখো চোঙের যে আয়তনটা, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। আমি কি করলাম, r এর জায়গায় ওই r এর মানটা বসিয়ে দিলাম। r এর মান ছিল h/2π, তাই করলাম, তাকে হোল স্কোয়ার করলাম, তাহলে হলো h², আর এখানে একটা h ছিল। আর নিচে দেখো 4 কী করে হলো না, 2² 4, আর π² মানে পাই গুণ পাই, এখান থেকে একটা পাই কেটে গেল, পড়ে থাকছে h দুটো, এখানে একটা তিনটে, তাহলে h-এর কিউব, আর থাকছে 4π, তাহলে অপশান হচ্ছে সি এরটা। যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই কী হবে, -5, +5, 0 না কোনোটাই নয়। দেখো আমি অঙ্কটা করেছি, খুব সুন্দর অঙ্কটা। যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় আমরা শূন্য বলেই দিয়েছে। আমি কী করলাম, 5টি পূর্ণ সংখ্যা ধরে নিলাম, যে একটা 0 ধরলাম, একটা +2, একটা -2, এগুলো সব পূর্ণ সংখ্যা ধরা যেতে পারে, একটা +3, একটা -3, এরকম 5টা সংখ্যা আমি ধরে নিলাম। তোমরা অন্য সংখ্যাও ধরতে পারো। তো এখানে 5টা সংখ্যাকে আমি যোগ করলাম, করে যেহেতু 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এবার দেখো +2 -2 কেটে যাচ্ছে, +3 -3 কেটে যাচ্ছে, 0 পড়ে থাকছে। তার মানে 5 দিয়ে 0কে ভাগ করলে 0 হয়, তার মানে গড় 0 আসছে। এদের মধ্যে তাহলে একটা সংখ্যা 0 ধরতেই হবে। এবার তুমি বলো, বলেছে এদের মধ্যে একটা সংখ্যা কি 0 হবে। দেখো অবশ্যই একটা সংখ্যা 0 ধরতেই হবে। যদি তুমি এই +2 -2 +3 -3 যদি অন্য কোনো সংখ্যা ধরো, তাহলে কিন্তু তোমার উত্তরটা 0 আসবে না। তোমাকে 0 আনতে গেলে একটা সংখ্যা তোমাকে মানে একটা সংখ্যা অস্বাভাবিক 0 ধরতেই হবে, বাকি সংখ্যাগুলোকে তোমাকে প্লাস মাইনাসের মধ্যে ধরতে হবে, তাহলে তোমার উত্তরটা 0 আসবে। তাই জন্য অবশ্যই এটা 0 হওয়াটা আবশ্যিক। 2-1 দেখো, এ ও বি মূলধনের অনুপাত 8:9, বি ও সি মূলধনের অনুপাত 12:11, তাহলে এ বি সির মূলধনের অনুপাতটা কত হবে। দেখো আমি সুন্দর করে অঙ্কটা করেছি। এ বি এখানে 8:9, আমি a/b করেছি, করে লঘিষ্ঠ করে 8/9 করলাম। আবার দেখো বি ও সি এর মূলধন 12:11, লঘিষ্ঠ করে 12/11 করলাম। এবার আমি 8/9 আর 12/11টা আমি এখানে লিখে নিলাম। লিখে যেহেতু বিগুলোকে আমাকে সেম করতে হবে, তাই আমি কি করলাম, নিচের যে বিটা মানে 12, এই 12টা আমি ওপরের দুটো সংখ্যার সঙ্গে গুণ করলাম, আর এখানে ওপরের যে বিটা আছে মানে বি এর মান 9, এই 9টা আমি নিচের সঙ্গে গুণ করলাম, তার যাতে করে বি এর মানটা সেম সংখ্যা আছে। দেখো 8×12 96, 9×12 108। আবার দেখো 12×9 108, 11×9 99। ভালো করে দেখো দুটো বি সেম এসে গেছে। না আনলে কিন্তু তুমি অনুপাতটা করতে পারবে না। এইভাবে অঙ্কটা করতে হয়। আরও পদ্ধতি ছোট আমার জানা আছে, কিন্তু এটা তোমাদের সুবিধা হবে। এবার দেখো a/b/c বের করতে বলেছে। আমি a এর মান 96, বি এর মান 108, সি এর মান 99। এটাকে আমি 3 দিয়ে কাটাকুটি করে 32, 36, 33, এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 2 অঙ্কটা দেখো, √2 এখানে আছে, দেখো ঘনমূল 3, ঘনমূল 3, চতুর্মূল 5 আর ষষ্ঠমূল 6, এদের মধ্যে বলছে বৃহত্তর করণীয় হলো কোনটা, মানে এই চারটের মধ্যে কোনটা। আমি করেছি অঙ্কটা, দেখো প্রথমে আমি সাজিয়ে নিয়েছি। আগে প্রথমে আমি বর্গমূল 2 করলাম, 2-এর বর্গমূল, এখানে 3-এর ঘনমূল, 5-এর চতুর্মূল, 6-এর ষষ্ঠমূল, সবগুলো লিখে নিলাম। এবার এগুলোকে আমি এইভাবে ভাঙালাম, যেভাবে ভাঙানো যায়। মনে করো 2-এর বর্গমূল মানে 2-এর মাথায় 1/2, 3-এর ঘনমূল 3-এর মাথায় 1/3, চতুর্মূল মানে 5-এর মাথায় 1/4, 6 এখানে ষষ্ঠমূল মানে 1/6। এবারে কি করলাম, নিচের যে হরগুলো আছে 6, 4, 3, 2, এগুলোকে লসগু করলাম। লসগু করে এসছে 12। আমি কি করলাম, 12গুলো সবার সঙ্গে গুণ করলাম। তাতে করে দেখো 2 দিয়ে 12 কাটলে 6, তার মানে 2-এর পাওয়ার 6 এলো। 3 দিয়ে 12 কাটলে 4, 3-এর পাওয়ার 4 এলো। 4 দিয়ে 12 কাটলে 3, 5-এর পাওয়ার 3 এলো। 6 দিয়ে 12 কাটলে 2, 6-এর পাওয়ার 2 এলো। এবার আমি এগুলোকে করে নিলাম।
2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 6টা 2 গুণ করতে হবে, করে এসে 64। 3-এর পাওয়ার 4 মানে 4টে 3 গুণ করতে হবে, তাহলে এলো 81। আর 5-এর পাওয়ার 3 মানে 3টে 5 গুণ করো, দেখো 125। এইভাবে 6-এর পাওয়ার 2 মানে 2টে 6 গুণ 36। এবার দেখো 36 হওয়ার পর এখানে 4টে সংখ্যা দেখো, 36, 125 আর 81 আর 64। এদের মধ্যে বড় কোনটা? 125। তাহলে উত্তরটা বৃহত্তর করণী কোনটা হবে না, এই যে 5-এর চতুর্মূল। দেখেছো, এইটাই হচ্ছে অ্যান্সারটা। এইভাবে তৈরি তোমরা করতে পারো, খুব ইজিলি তোমরা পারবে করতে। 3-এর অঙ্কটা দেখো, একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। এটা আমি করেছি, দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি। দেখো এখানে দুটো বৃত্ত চাপ তৈরি করব, তার আগে উৎপন্ন বৃত্তস্থ কোণগুলো দেখো, দুটো বৃত্তস্থ কোণ দেখো, একটা হচ্ছে এ ডি বি আর একটা দেখো এ সি বি। আমরা জানি দুটো বৃত্তস্থ কোণ সবসময় সমান হয়, সুতরাং এডিবি আর এসিবি সমান হয়। এর দেখো এই বৃত্তস্থ কোণের বৃত্তচাপ দেখো এবি, এই বৃত্তস্থ কোণের যে বৃত্তচাপটা বেরোচ্ছে সেটা কিন্তু দেখো এবি, সুতরাং এবি দেখো দুজনের ক্ষেত্রেই আছে, সুতরাং এই দুটো সমান। এটাই প্রমাণিত করছে আমি যে এই একই বৃত্তস্থ কোণের একই বৃত্তচাপ সবসময় সমান হয়, তাই এটা সমান। 4-এর অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান সমান 3। এরমভাবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামার মানটা কত? এটা আমি একটা পদ্ধতি, নতুন একটা পদ্ধতি করে আমি করেছি। দেখো সুন্দর অঙ্কটা। প্রথমে আমি 3টাকে ভাঙিয়ে নিয়েছি। কীভাবে ভাঙিয়েছি দেখো, 1 1 1 মানে 1 প্লাস 1 প্লাস করে ভাঙিয়ে নিলাম। এবার দেখো এই যে 3টে 1 আমি যোগ করলাম, এগুলোকে আমি যখন ইকুয়েশনের ভেতরে নিয়ে আসবো তখন এগুলোকে বিয়োগ করব। দেখো সাইন স্কোয়ার আলফা থেকে 1 বিয়োগ, এই একটা বিয়োগ করলাম, আবার সাইন স্কোয়ার বিটা থেকে আবার এই একটা এখানে বিয়োগ করলাম, সাইন স্কোয়ার গামা থেকে এই একটা নিচে বিয়োগ করলাম। দেখো 3টে আনার পর এটা শূন্য হয়ে গেল। আর এইগুলো দেখো ফর্মুলা পড়ে গেল, সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 মানে কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা মাইনাস 1 মানে কস স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা মাইনাস 1 মানে কস স্কোয়ার গামা। এটাই তোমাকে বের করতে বলেছে যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামার মানটা কত। আলটিমেট দেখো উত্তরটা 0। খুব সুন্দর পদ্ধতি, ভালো করে বুঝে করে নেবে তোমরা। 5-এর অঙ্কটা দেখো, একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক হলে ওর আয়তন কত হবে? দেখো প্রান্তরেখার সমষ্টি 24, একটি ঘনকের প্রান্তরেখার সংখ্যা কত হয়? 12। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 24কে 12 দিয়ে ভাগ করলে 2 সেমি করে, মানে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 সেমি। আয়তন কত হবে? 2-এর কিউব, 8 ঘন সেমি, মানে 8 ঘন একক। 6-এর অঙ্কটা দেখো, বৃহত্তর সূচক ওজাইভ ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ যে বিন্দুতে পরস্পর ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের ড্যাশ। আমরা সবাই জানি যে কোনো যখন আমরা একটা ওজাইভ তৈরি করব, যে বৃহত্তর সূচক ওজাইভ এবং ক্ষুদ্রতর সূচক ওজাইভ যখন দুটো একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দু থেকে যে মানটা বেরোবে সেটা হচ্ছে মধ্যমা, সুতরাং এটা হচ্ছে মধ্যমা হবে। 3-এর সত্য মিথ্যাগুলো বলি দেখো, এক একটা 6 বছরের সরল সুদ সবৃদ্ধি মূলের 4-এর 25 অংশ হলে সুদের হার হবে 10%। দেখা যাক কী হয়। আমরা করেছি, আগেও এরকম অঙ্ক করেছি আমরা। এখানে সবৃদ্ধি মূলের 4-এর 25 অংশ, তার মানে আমি ধরলাম সুদ 4 টাকা আর সবৃদ্ধি মূল মানে সুদে আসলে 25 টাকা। এর মধ্যে আসল কত হবে না, 25 টাকা থেকে 4 টাকা বিয়োগ করলে হচ্ছে 21 টাকা হচ্ছে আসল। তাহলে আসল 21 টাকা, সুদ 4 টাকা আর সময় 6 বছর। ফর্মুলা পেলাম সুদের হারে কি না, সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। এখানে সুদ হচ্ছে 4 টাকা ইন্টু 100, আসল হচ্ছে 21 টাকা ইন্টু 6 বছর। কাটাকুটি করে এসছে 200/63, ভাগ করে এসছে 3×11/63%। ওদের বলছে 10%, তাই আমাদের কাছে এটা মিথ্যা।
3-এর 2 দেখো 3x² প্লাস 8x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/βর মানটা 3 হবে বলছে। দেখি আমাদের কী বেরোয়। দেখো আমরা আগে এখান থেকে এ এর মান, বি এর মান, সি এর মানটা বের করলাম সমীকরণ থেকে। এবার দেখো দুটি বীজের সমষ্টি আমরা জানি আলফা প্লাস বিটা মাইনাস b/a। এবার মান বসাও, এখানে বি এর মান 8, তাই 8/3 করলাম, যেহেতু এ এর মান 3। দুটি বীজের গুণফল আলফা ইন্টু বিটা মানে c/a। এখানে সি এর মান 2 আর এ এর মান 3, তাই 2/3। এবার দেখো যেটা বের করতে বলেছে 1/α প্লাস 1/β, এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আলফা বিটা, আলফা আলফা ভাগ করলে বিটা থাকে, বিটার সঙ্গে 1 গুণ করলে বিটা হয়, প্লাস বিটা বিটা ভাগ করলে 1 থাকে, 1-এর সঙ্গে আলফা গুণ করলে আলফা হয়। সাজিয়ে নিলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার মান বসাও, আলফা প্লাস বিটার মান হচ্ছে -8/3, আলফা বিটার মান হচ্ছে 2/3। একটু উল্টে দিলে ভগ্নাংশকে এই 3টা উপরে যাবে, 2টা নিচে আসবে, তাহলে হবে 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 -4। তাহলে আমাদের উত্তরটা আসছে -4 আর ওরা বলছে 3, তাই এটা আমাদের কাছে মিথ্যা। 3-এর অঙ্কটা দেখো, থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা হবে, ওরা বলছে ট্যান থিটা মানে এটা লেস দ্যান এটা হবে। দেখা যাক আমাদের কাছে কী হয়। সাইন থিটা মানে লম্ব অতিভুজ আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এবার যদি আমরা থিটার মানটা ধরে নিলাম যে 45, যেহেতু এখানে থিটা সূক্ষ্মকোণ বলেছে তাই থিটার মানটা 45 ধরে নিলাম। তাহলে দেখো সাইন 45 ট্যান 45। সাইন 45 মানে কি? সাইন 45 মানে হচ্ছে 1/√2 আর ট্যান 45 কত হচ্ছে 1। ভালো করে ভেবে দেখো, 1-এর থেকে অবশ্যই 1/√2 ছোটো হয়, তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে 1/√2টা 1-এর থেকে ছোটো, তাই ওদের কথাটাই সত্য, তাই জন্য আমরা এটা সত্য বলে বিবেচনা করলাম। 4-এর অঙ্কটা দেখো, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম, AB এবং DC সমান্তরাল, ABC 85 ডিগ্রি হলে BCD কোণের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি একটা আগে এঁকে নিয়েছি, ABCD একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি, ABর সঙ্গে DC সমান্তরাল তাও এঁকে নিয়েছি। এবার দেখো ABC কোণ 45 ডিগ্রি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়, তার মানে ABC কোণ যদি 85 ডিগ্রি হয় তাহলে ADC কোণ কত হবে না 95 ডিগ্রি হবে। 180 থেকে 85 বিয়োগ করলে 95 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 95 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে BCD কোণ, মানে এই কোণটা বের করতে হবে। আমরা জানি ADC কোণ ও BCD কোণ এরা বৃত্ত চতুর্ভুজের অন্তস্থ কোণ, মানে এই কোণটা দুটো কোণ হচ্ছে অন্তস্থ কোণ। সুতরাং যদি অন্তস্থ কোণ হয়, অন্তস্থ কোণ দুটির যোগফলও 180 হয়, তাহলে BCD কোণ হবে 180 থেকে 95 বিয়োগ করলে 85 ডিগ্রি। ওরা বলছে 95, তাই আমাদের কাছে এটা মিথ্যে। 5-এর অঙ্কটা দেখো, যদি A, B এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে তাহলে A, 1/b এর সঙ্গে সরল বেঁধে থাকবে। দেখা যাক কি হয়। প্রথমে দেখো আমরা করলাম A এর সঙ্গে B ব্যস্ত বেঁধে, তাহলে A সমানুপাতিক 1/b হবে, তাহলে A সমান সমান k/b, k = AB, এটা বেরিয়ে গেল। এবার বলছে A এর সঙ্গে 1/b এর সরল ভেদ, তাই করেছি। এবার A সমান সমান k/b, তাহলে k = AB। দেখো দুদিকেই মিলে যাচ্ছে, তার মানে ওদের কথাটা হচ্ছে A এর সঙ্গে B এর যে ব্যস্তভেদ আর A এর সঙ্গে 1/b এর যে সরল ভেদ দুটোই সমান, তাই আমাদের কাছেও তাই সমানই এসছে, তাই এটা সত্য। 6-এর অঙ্কটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 10, সামেশন xi/fi 200, তাহলে মোট পরিসংখ্যা কত হবে? দেখো আমি কি করলাম, এখানটা সামেশন fi/xi 200 লিখলাম, আর এখানে দেখো যেহেতু গড় এখানে 10 বলেছে তাই সামেশন fi করতে গেলে আমাকে 200কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে সামেশন fi এর মান মানে মোট পরিসংখ্যার মান বেরোচ্ছে 20, ওরা বলছে 10, তাই আমাদের কাছে এটা হচ্ছে মিথ্যা।